ওয়েলকাম ব্যাক। সাথে আছি আমি মামুনুর রশিদ। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের ব্যস্ততা, তার মাঝেও সময় দিয়েছেন। আসলে আমরা একটু সাম্প্রতিক ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, আপনার ডিপার্টমেন্ট নিয়েও একটু কথা বলতে চাই, যেহেতু আপনি আম্পায়ারিং ডিপার্টমেন্টে আছেন। সম্প্রতি একটা আলোচনা হয়েছিল, আমরা শুনেছিলাম যে বোর্ড থেকে আম্পায়ারদের যে বেতন কাঠামো সেটা বাড়ানো নিয়ে এক ধরনের নেতিবাচক মন্তব্য এসেছিল। একজন বোর্ড পরিচালকই আসলে মন্তব্যটা করেছিলেন। এগুলোকে আপনাদেরকে কোনোভাবে কি বলে এটাকে প্রভাবিত করে কিনা, বা সমালোচনা যে হয় আপনাদেরকে এগুলা খারাপ লাগে কিনা? দেখেন, কিছু তো লাগেই, কিন্তু আবার একদিক থেকে যদি আপনি পজিটিভ মাইন্ডসেট নিয়ে চিন্তা করেন যে অ্যাটলিস্ট আগে আম্পায়ার ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি আলোচনা হতো না, আম্পায়ারিং নিয়ে আলোচনা হতো, কিন্তু আম্পায়ার ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের নিয়ে আলোচনা হতো না। বাট এখন এটা ইটস এ গুড সাইন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে সামনের দিকটা অনেক ভালো। কারণ আপনি বিগত 3-4 বছর ধরে দেখবেন যে দি পারফরমেন্স গ্র্যাপটা যদি আপনি দেখেন, তাহলে আম্পায়াররা কিন্তু খুবই ভালো করছে। আপনি দেখেন বিপিএলে কিন্তু অনেক ইফস অ্যান্ড বাটস হয়, বাট আম্পায়ার নিয়ে কিন্তু কেউ কোনো কোশ্চেন হয় নাই। কী কারণে? বিকজ লাস্ট 3-4 বছর ধরে কন্টিনিউয়াস ওয়ার্কশপস, শর্ট সিলেকশনস অফ দি আম্পায়ার্স, যেগুলি ভালো তাদেরকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের ম্যাচ ফিসগুলি বাড়ানো, যেটা কিন্তু 3-4 বছরে ছিল না। আমরা এরও মনে আছে যে আমরা 4 বছর আগের পিপিএলের এত বড় একটা প্লেয়াররা অকশনস হয়, ভালো অ্যামাউন্টের টাকা পায়, সেখানেও কিন্তু আমরা 12,000 টাকা দিয়ে করেছি। বাট তার পরের বছর ওইটা 22,000 টাকা করা হয়েছে। তো 22,000 টাকা একটা যদি আপনি একটা বড় রকমের একটা বড় আসর বিপিএল, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে হায়েস্ট একটা বড় আসর, সেই আসরে যদি আপনি আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারিজ বা আম্পায়ারদের যদি আপনি এই অনারটুকু করেন, তাহলে আপনাকে কীরকম বোঝায় যাদেরকে আউট দিচ্ছে বা যাদেরকে ডিসিশন দিচ্ছে বা যাদের সাথে খেলছে, খেলা পরিচালনা করছে যাদের এগেনস্টে, তারা যে অ্যামাউন্টের পায়, সেক্ষেত্রে কি এটা একটা কোশ্চেন হয় না? তো থ্যাঙ্কস যে নাম না বললেই নয় যে মিঠু ভাই আমাদের এখানে এসছেন, হি ট্রাইজ এ লট অ্যান্ড হি সাকসেস, অ্যান্ড আমাদের গ্রাফটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং এটা একটা ইন্সপায়ারেবল, এবং এটা কিন্তু এফেক্টটা কিন্তু আপনাকে মাঠে কিন্তু আপনি দেখছেন, এবং নট অনলি দি ডোমেস্টিক ক্রিকেট বাট অলসো ইন দি ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাজ ওয়েল। এই জায়গাটা একটু কথা বলতে চাই। বেশ কয়েক আসর ধরে বলছেন যে আপনাদের বেতনটা বাড়ছে বা ফিটা বাড়ছে, ম্যাচ ফিটা বাড়ছে। এই জায়গাটা আসলে কোশ্চেন উঠেছিল যে এত বেশি কেন বাড়ছে এই 2-3 বছরে। দেখেন, কোশ্চেন উঠতেই পারে, কারণ আপনি হঠাৎ করে যদি আপনি দেখেন যে 25 বছরের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আপনি লাস্ট 3-4 বছরে হঠাৎ করে আপনি কেন এত টাকা বাড়লো, বিকজ আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন, আপনি লেটস অ্যাবাউট এলিট প্যানেলস, আমি সৈকতের কথাই যদি বলি, আপনি সৈকতকে এখন আপনি অফার দিতে পারলে, বিকজ হি ইজ নাও ইন নট আন্ডার দি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হি ইজ আন্ডার দি আইসিসি। আপনি যদি তাকে অফার দেন, কত টাকা আপনি অফার দিবেন? বা তার রিপ্লেসমেন্টে যদি আপনি বিগত যাদেরকে আপনি অফার দিয়েছেন, আপনি কত টাকাতে অফার করছেন? তো এটা একটা কোশ্চেন না যে এখন আপনি যদি সৈকতকে যদি আপনি অফার দেন, আপনি কত টাকাতে দিবেন, বা সৈকতিটা কত টাকাতে ও রাজি হতে পারবে বিং এর বাংলাদেশি। বাট আপনাকে একটা স্টেজ লেভেল পর্যন্ত তো আপনাকে একটা অনার করতে হবে। পক্ষান্তরে তার নিচের স্তরে যারা আছে, যেমন আমরা আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল, মুকুল বলেন, গাজী বলেন, তানভীর বলেন, বা আমাদের মতো নামি বা শিপার ভাই যদি বলেন, বা তাদেরকে আপনি কত টাকা অফার করবেন, বা আমাদের এমার্জিং প্যানেলকে আপনি কত টাকা অফার করবেন। সো এইটা একটা দিক দিয়ে ভালো যে একটা স্টেজ তৈরি হয়েছে, একটা ল্যাডার তৈরি হয়েছে, যেটাতে করতে আমরা সক্ষম হয়েছি। এটা কিন্তু সাবসিকুয়েন্টলি আপনি ইন্টারন্যাশনাল লেভেলদের সাথে ওই লেভেলে না, ওইটা করতে গেলে যদি আপনি আইপিএলের কথা চিন্তা করেন, তাহলে আসলেই না, তাতেও কিন্তু অনেক কম, মানে বলতে গেলে যে 50%ও না আর কি। তারপরেও কিন্তু আমরা উই আর হ্যাপি ফর দ্যাট। আমি যদি একটু এই জায়গাটায় আসি, যে আপনাদের এই যে আইপিএল এর সাথে তুলনা করছেন বা ইন্টারন্যাশনাল তুলনা করছেন, সেইখানে আসলে আমাদের গ্যাপটা কতটুকু, যদি একটু অ্যামাউন্টই অনুমান। আমি খালি বলবো, অ্যামাউন্ট বলবো না, যদি আইপিএলে যদি ধরেন আপনি 100% যদি আপনি ধরেন, আমরা সেখানে 30-40% পাচ্ছি, তারপরে উই আর হ্যাপি ফর দ্যাট। আমি মেনশন করতে চাচ্ছি না কত অ্যামাউন্ট পাচ্ছি আমরা, বাট এটা আলটিমেটলি সবাই জানে যে আমরা কত করে পাচ্ছি। বাট তারপরও দেখেন, অ্যাটলিস্ট ভালো তো শুরু হলো। আপনি কোনটা দেখবেন? আপনি যদি পয়সাই না দেন এবং এটাতে যদি আম্পায়াররা বা ম্যাচ রেফারিরা প্রফেশনালভাবে না নেয়, তাহলে আপনার হোয়াট ইজ দি পয়েন্ট?
আপনাকে তো ক্রিকেটের সাথে সাথে আপনাকে তো এই যে জায়গাটা এই প্ল্যাটফর্মটাও তো আপনি উন্নতি করতে হবে, কারণ এটাও তো যদি ক্রিকেটারও যদি আপনি ফার্স্ট স্টেক হোল্ডার হয়ে থাকে, আই মাস্ট সে অ্যান্ড অবভিয়াসলি যে আম্পায়াররাও কিন্তু দে আর অলসো দি ফার্স্ট স্টেক হোল্ডার। আমি হয়তো কাচের পিছনে থাকি, বাট আপনাকে ইউ হ্যাভ টু মানে এটা আপনাকে স্বীকার করেই নিতে হবে যে আম্পায়ার অলসো দি ফার্স্ট স্টেক হোল্ডার, বিকজ তারাও কিন্তু 22 জন ক্রিকেটারের সাথে 2 জন কিন্তু থাকে। তো এই জিনিসটাকে আমাদেরকে দর্শক বলেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বা যেই বলেন না কেন, তারা অ্যাবজর্ব করতে পেরেছে, বিকজ আমরাও পারফর্ম করেছি এবং আমাদের পারফরমেন্সের সাথে সাথে আমাদের যে বোর্ড ডিপার্টমেন্টের যিনি কর্ণধার এবং যে সাপোর্ট স্টাফ যারা আছে তারাও কিন্তু বোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছে, এবং যাদেরকে আমরা বাইরের থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি যে টু অফিশিয়েটিং দি ম্যাচেস, তারাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাদের সাথে আমরা পাল্লা দিয়ে আছি। এখন আপনি দেখেন শৌকত একটা জায়গায় চলে গিয়েছে, এখন কিন্তু সবাই কিন্তু একটা লেভেল মেনটেন করে চলে, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর পারফর্মিং এর ওয়েল। আপনি যেটা বলছিলেন যে ওদের 100 টাকা হলে আমাদের 30 টাকা বা 40 টাকা, তারপরেও আপনার খুশি। বাংলাদেশের যে আম্পায়ারিংয়ের মান বা ম্যাচ অফিসিয়ালদের মান সেটা তো দিন দিন বাড়ছে। তো সেই জায়গায় আমরা যদি সৈকত ভাইয়ের উদাহরণটা নিই, মুকুল ভাই তারা ইন্টারন্যাশনালি দেখছি খুব ভালো করছে, সেই জায়গায় আপনারা এত মানে অল্পতেই কেন সন্তুষ্ট থাকছেন? বা না এটা অল্পতের কথা বলছি না। আপনি দেখেন, আপনি এখনই আপনি বললেন কিছুক্ষণ আগে যে এইটুকু বাড়ানোর জন্যই আপনাদের নিয়ে কথা উঠছে বা কোশ্চেন করতেই পারে, বিকজ আপনি কোনো একজন ডিপার্টমেন্টের একজন কেউ যার দায়িত্বে যারা আছেন তার ডেফিনেটলি তারা কোশ্চেন তো করবেই, বিকজ এই জায়গাগুলি তো আলটিমেটলি আগে কেউ করতো না, এখন তো করবেই, নতুন দায়িত্বে আসছেন। আমরা কিন্তু সবই পজিটিভ দিকে বলছি, বাট এইটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টর আছেন, যিনি চেয়ারম্যান আছেন, তাকে বোঝানো তো সক্ষম হয়েছে, অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হি এক্সিকিউটেড। বাট আমি বলছি না যে আমরা হ্যাপি কোনটাতে। আপনি দেখবেন আপনি 22,000 টাকার থেকে যদি আপনি 1 লাখ টাকা বেশি 1 লাখ টাকা পান, তাহলে আপনি ডেফিনেটলি আপনি হ্যাপি হবেন না। বাট এটা যদি আপনি দেখেন যে এখানে আপনি 3 লাখ টাকা পাচ্ছেন, তাহলে তো আপনি ইউ উইল বি মোর হ্যাপি। তার মানে কি, আমার উদাহরণ দিই, আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমি লাস্ট 15 ইয়ার্স আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করেছি, 15 ইয়ার্স, দ্যাট ইজ মাই প্রফেশনাল জব, অ্যান্ড আই কুইট লাস্ট 8 মান্থস। বিকজ কেন, আমি এখন আলহামদুলিল্লাহ আমি আইসিসি থেকে কল পাচ্ছি, আমার ডোমেস্টিক ক্রিকেটে আমাকে মূল্যায়ন করছে, আমি স্যালারি যেটা পাচ্ছি এবং ডোমেস্টিক ক্রিকেট থেকে যেটা আমি ম্যাচ ফিস পাচ্ছি, আমি হয়তো ব্যাংকের থেকে হয়তো এটা একটা সিকিউর ছিল, বাট এখন হয়তো সিকিউর না, বাট আই টুক এ হাই রিস্ক ইন টার্মস অফ আমি প্রফেশনালভাবে নিই এবং দ্যাট ইজ মাই প্যাশন, এটা আমার ইন্ডিভিজুয়াল ডিসিশন। বাট এটা আমি চেকস অ্যান্ড ব্যালেন্স করে আমি হয়তো চলছি, বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু হ্যাপি। যদি আমি অল্পতে দিয়ে যদি আমি হ্যাপি থাকি অ্যান্ড উইথ মাই ফ্যামিলিজ, তাহলে তো আমার অন্য কোনো চিন্তা নাই, আমার কোনো টার্গেট নাই, আমার কোনো টেনশন নাই, আমার 9টা-6টা অফিস করার কোনো বাইন্ডিং নাই। কিন্তু আমার একটা জায়গায় আমি একটু বেশি সময় দিচ্ছি, আমাকে বাইরে ট্যুর যাতে হচ্ছে, আমি ব্যাংকে থাকলে সেখানে আমাকে একটা ছুটির মধ্যে একটা কাঠগড়ার মধ্যে আমাকে মেনটেন করে চলতো, বারবার হয়তো আমাকে অ্যাপ্রোচ করতে হতো। সব কিছু মিলে ওনাদেরও যেরকম একটা কোড অফ কন্ডাক্ট আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কিন্তু একটা কোড অফ কন্ডাক্ট, উই হ্যাভ মেনটেন দ্যাট কোড অফ কন্ডাক্ট, অ্যান্ড সব থেকে মিলে মনে করেছি যে দিস ইজ মাই প্যাশন অ্যান্ড আই হ্যাভ টু গিভ টাইম। আপনারা একটা স্তরে আছেন, আপনারা হ্যাপি আছেন, কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছেন। আপনাদের নিচে যারা আছে বা রুট লেভেলে যারা আছে, যে আম্পায়াররা কাজ করে বা ম্যাচ রেফারিরা কাজ করে, তাদের অবস্থাটা আসলে কি বাংলাদেশে তাদের জন্য আসলে? এক্সেলেন্ট কোশ্চেন। দেখেন, এটাও কিন্তু অলমোস্ট উই টুক এ স্টেপস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনি রিসেন্টলি বিভিন্ন স্তরের জন্য ম্যাচ রেফারিজ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আম্পায়ার কোচেস, এডুকেটরস, এদেরকে কিন্তু একটা সার্কুলার হয়েছে, হিউজ অ্যাপ্লিকেশনস। নট অনলি দ্যাট, বাট অলসো এখানে সামনে আপনি দেখবেন যে এখানে ম্যাচ রেফারিজের যারা ইন্টারেস্টেড আছে তাদেরও কিন্তু আপনি আপনার সার্কুলার হয়েছে, এবং ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট যে এখানে 200-এর উপরে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। আমরা এখন পর্যন্ত জানি না যে তাদের কারা এটা, বাট উইল ডেফিনেটলি উইল সর্ট ইট আউট। বাট আমরা যদি নিই তাহলে ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি থাকতে হবে ভালো, অ্যান্ড কোয়ালিটি বেস থাকতে হবে উইথ ডেফিনেটলি এডুকেশন ব্যাকগ্রাউন্ড।
এইটারও কিন্তু আমাদের প্রসেস চলছে, বাট এখানে একটা জিনিস হতে হবে যে আমাদের একটু সময় দিতে হবে। আমাদের এটা রাতারাতি আপনি পাবেন না, এটা 2-3 বছরের মধ্যে ডেফিনেটলি আপনি দেখবেন যে এখানে আপনি ভালো মানের দেখবেন যে আম্পায়ার বা ম্যাচ রেফারিজ আপনারা এখানে পাবেন। আম্পায়ার তো আমাদের আছেই, বাট এখানে দেখবেন যে প্যানেল ওয়াইজ হয়ে যাবে। আপনি বিপিএলের একটা প্যানেল হবে, দেন আপনি আমাদের ডিপিএল যদি হয়, বিসিএল ফার্স্ট ক্লাস, তারপরে যদি আপনি লঙ্গার ভার্সনের যদি হয়ে থাকে, প্রিমিয়ার লিগে যদি হয়ে থাকে, ইওতের যদি হয়ে থাকে, এরকম কিন্তু প্যানেল আকারে কিন্তু আমাদের যাচ্ছে। হয়তো আমাদের এই জিনিসটাকে খুব বেশি ফোকাসড না, বাট টুডে আর টুমোরো ডেফিনেটলি এটা ফোকাসড হতে বাধ্য এই কারণেই, বিকজ আপনি এটার মাঠের থেকে আপনি দেখবেন যে এই লেভেলটাকে আপনি ধরে রাখতে হবে। বাট আম্পায়ারিংটা এত ইজি না, বা ম্যাচ রেফারিটা এত ইজি না যে আপনি আজকের দিনে আপনি ভালো করলেন বা তার 2 দিন পরে আপনি ভালো হবে তা কিন্তু না। এটা আসলে নির্ভর করে ডের উপরে, ম্যাচের উপরে, আপনার কন্ডিশনের উপরে, আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, আপনার কনফিডেন্সের উপরে অ্যান্ড এক্সিকিউশনের উপরে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দি প্লেইং কন্ডিশনস ইন দি প্রপার টাইম। সো সব কিছু মিলে আপনাকে এই জিনিসগুলি করতে হবে। এখানে একটু জানতে চাইবো যে আপনাদের যে ডিপার্টমেন্ট আছে, এটা কি আসলে ডিপার্টমেন্ট উদ্যোগী হয়ে কাজগুলো করছে নাকি বিসিবির কোনো অবদান আছে? আলটিমেটলি তো এটা বিসিবির আন্ডারে তো, বাট ডিপার্টমেন্ট তো এক একটা ডিপার্টমেন্টের তো এক একটা সাবজেক্ট থাকে। আপনি গেম ডেভেলপমেন্টের একটা কাজ থাকে, আপনি আম্পায়ার ডিপার্টমেন্টের কাজ থাকে, দেন অপারেশনের একটা কাজ থাকে। তো ডিপার্টমেন্টের আমাদের কাজ হলো আম্পায়ার ডিপার্টমেন্ট, ইট ইনক্লুডস আম্পায়ারিং অ্যান্ড ম্যাচ রেফারিজ। তো সেই ক্ষেত্রে মিলিয়ে আমাদের এটা করা। আমাদের আগে লোক ছিল খুব কম, এখন লোকটাকে একটা স্ট্রাকচার, এবং সব থেকে বলে রাখা ভালো যে আপনারা জানেন যে সাইমন টাফেল আমাদের এখানে চুক্তিবদ্ধ হয়েছেন 2 বছরের জন্য কন্ট্রাক্ট, এবং এটা আসার পরে ওই স্ট্রাকচারাল যে ডিজাইনটা এটা কিন্তু আলটিমেটলি সেই করে দিচ্ছে। এটা কেন করছে? যাতে করে আপনাকে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহিতা থাকে। আপনি যে আম্পায়ারিং করছেন এবং যে ল্যাডারটিটা যে এগুলি করবে, আপনাকে বেসড অন ইউর পারফরমেন্স ইউ হ্যাভ টু গো হাই। আপনার পারফরমেন্স ভালো হলে আর না হলে আপনি নিচে সরাবেন, আবার আপনি ভালো করবেন। আপনাকে সেই প্রতিযোগিতামূলক ব্যাপারগুলি, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এই আগে চয়েজেবল ছিল যে এই ম্যাচে এদেরকে দিয়ে দাও, এই ম্যাচে একে দিয়ে দাও, এই ভালো আছে খারাপ আছে আগে দিয়েছিল। বাট এখন যে জিনিসটা হবে সেটা হলো যে, বা হয়তো ডেফিনেটলি হবে যে আপনাকে একটা স্ট্রাকচারাল প্রসিডিওর মানতে হবে, মানার জন্য যে ধরনের কাজগুলি করার দরকার সেইভাবে বেস করে কিন্তু আগানো হচ্ছে। এবং আমি বিশ্বাস যে আই এম কনফিডেন্ট যে ডেফিনেটলি এটার ফল হয়তো পাবেন, বাট ইউ হ্যাভ টু টেক ওয়েট। মানে আপনি চোখ বন্ধ করলেন আর উঠলেন বা আপনি ভালো পারফরমেন্স করছেন তা না, এটার জন্য বাছাই করার ব্যাপার আছে, তাদেরকে সুযোগ দেওয়ার ব্যাপার আছে, তারা কেমন করছে সেটার ইভ্যালুয়েশনটাও করতে হবে। আপনি সাইমনের কথা বলছিলেন, এই সাইমনের আশা নিয়েও আসলে এক ধরনের সমালোচনা হয়েছিল যে এত টাকা দিয়ে আমরা একজনকে কেন আনছি। আসলে এটা তো বেসিক্যালি ওনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ব্যাপার। এগুলি বেসিক্যালি আসলে আমাদের এখানে জানার ব্যাপার না, এবং উই ডোন্ট নো অ্যাট অল। এখন আমি একজন বিসিবির এমপ্লয়ি, আমার কাজটাই হলো টু ডু দি ম্যাচ রেফারিজ। আমার জায়গাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড চুক্তি করেছে, কিন্তু আম্পায়ার যে ডিপার্টমেন্ট তারাও উপকৃত হচ্ছে কিনা যে এত টাকা দিয়ে একজনকে আনার ক্ষেত্রে, বা উপকৃত হচ্ছে সেই জায়গাটা। উপকৃত যদি না হয়, এখনই তো আপনি সরাসরি আপনি পারবেন না। বাট আপনি একটা কথা বলেন যে আমাদের বিপিএলে কয়টা টিম এবার খেলেছে? 6টা টিম। আপনি জানেন নাম্বার 7 টিম ছিল হলো আম্পায়ার ডিপার্টমেন্ট, এবং 6টা টিমের মধ্যে কোনো না কোনো সমালোচনা হয়েছে, বাট নাম্বার 7 টিম নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয়নি। দ্যাট ইজ দি আপনি রেজাল্ট। এবং আমরা খুবই হ্যাপিলি এটা বলতে আমরা গর্ব করি যে কারো না কারো গাইডলাইন আপনার লাগবেই। এখন আপনি তাকে পছন্দ করেন কার না করেন দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, বাট আপনি যদি কালেকটিভলি যদি আপনি চিন্তা করে দেখেন যে আমাদের ক্রিকেট এবং ক্রিকেটের আম্পায়ারিংটা কোন জায়গায় যাচ্ছে। আচ্ছা, আপনি একদিন চিন্তা করেন, আপনি সৈকত এলিট প্যানেলে গিয়েছে, আমরা কি অনেকেই জানি যে এবার বাংলাদেশ থেকে কিন্তু আমাদের 2 জন কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে, গাজী সোহেল। দেন আপনি জানেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের আরেকজন আম্পায়ারে গেছে মাসুদুর রহমান মুকুল ভাই, ইনক্লুডিং মাইসেলফ অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ দি প্যাথ। এবং কি আরেকটা জিনিস আপনাকে জানা রাখি, দিস ইজ দি ফার্স্ট টাইম সেমিফাইনাল এবং ফাইনালের আন্ডার-19-এ আমাদের বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল পিসিটির মধ্যে ছিলেন, মানে ম্যাচ অফিসিয়াল ছিলেন। তো এটা তো ইতিহাসে কিন্তু আগে কিন্তু হয়নি। বাট এই যে একটা রচনা হলো, এই যে মানুষজন জানলো, বা আমার মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা নিউজ মিডিয়ার মাধ্যমে হোক, যেটা জানলো, এটাই বা কজন হয়েছে এবং কী কারণে হয়েছে? জাস্ট বিকজ অফ আপনি দেখেন গাইডলাইন্স, প্রপার প্রিপারেশনস, একটা যাওয়ার আগে তার একটা নিজস্ব প্রিপারেশনস,
এবং এটা এক্সিকিউশনস, এবং আমি তো নিজে দেখেছি যে ওখানে ওয়ার্কশপগুলিতে কে কতটুকু অ্যাডভান্সভাবে কাজ করতে হয়েছে, এবং তারা কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে আইসিসি এখন কিন্তু বাংলাদেশি আম্পায়ার এবং ম্যাচ রেফারিদেরকে তারা কিন্তু বেশ ভালো মূল্যায়ন খুব করছে। ভালো মূল্যায়ন করে, এবং এটার রেজাল্ট কিন্তু আমার বলার জন্য না, এটা মাঠেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাইবো, যেহেতু আপনি একজন খেলোয়াড় ছিলেন, ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন, ম্যাচ আম্পায়ার হিসেবে, অফিসিয়াল হিসেবে কাজ করেছেন, মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, এদেরকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। মাঠে সবচেয়ে বেশি টাফ কাকে ম্যানেজ করা? আচ্ছা, মানে কোন দিক দিয়ে, মানে আম্পায়ারিং দিক থেকে, মানে ম্যাচ রেফারির দিক থেকে? যে দিক থেকে বলেন আপনি, আসলে আপনার ম্যাচ অভিজ্ঞতা। রেফারিদের আসলে তারা তো আসলে লিজেন্ড ক্রিকেটার, নো ডাউট। আসলে তারা কিন্তু আসলে মানে ক্রিকেটের জন্য কিন্তু আলটিমেটলি তাদের যতটুকু মাঠে আপনি যদি কোড অফ কন্ডাক্টের মধ্যে যদি থাকে, তাহলে আমার কাছে সবাই সমান, বিকজ আমি ওই জায়গাটায় খুবই নিউট্রালিটিভাবে কাজ করি। আম্পায়ার যদি মনে করে যে না তাদের বিরুদ্ধে আমাদের কোড অফ কন্ডাক্ট আছে, আমার যদি সেরকম এভিডেন্স থাকে, আমি ডেফিনেটলি সেই কোড অফ কন্ডাক্টের বিচের মধ্যে আমি তাদেরকে ফেলবো, এবং তারা কিন্তু খুব ভালোভাবেই মেনে নিয়েছে। কী কারণে? বিকজ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রুফ থাকে, সেটা সাকিব হোক, মাশরাফি হোক, মুশফিক হোক, আর মাহমুদুল্লাহ হোক, এবং তারা কিন্তু যখন এই জিনিসটা যখন যারা করে, হয়তো হিট দ্য মোমেন্টে বা অনেক সময় করে ফেলে, বাট যখন আপনার পেপার ওয়ার্কটা যখন করা হয়, তখন কিন্তু তারা কিন্তু আলটিমেটলি ওটা অ্যাকসেপ্ট করে। এই কারণেই করে বিকজ তারা তো বুঝে, এবং তারা আলটিমেটলি এত বছর ধরে ক্রিকেট খেলছে, হাজার হাজার রান করছে, উইকেট পাচ্ছে, তারাও তো ইন্টারন্যাশনালের ফ্লেভারটাও তারা জানে। সো বাট আমাদের এটা ঠিক যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও এখন এই জিনিসটা আগে অনেকটাই ছিল। কী কারণে? কারণ আমাদের এটা টেলিভাইজড ম্যাচ ছিল না, আমাদের ভিডিও এভিডেন্সটা পাওয়াটা খুব কঠিন ছিল। সো আমাদেরকে ওরা যখন কোনো চ্যালেঞ্জ করতো, তখন আমাদেরকে প্রুফ করতে আমাদের অনেক কিছু আমাদেরকে প্রুফ করতে হতো যে তোমরা এটা করেছো, এটা করেছো। বাট এখন জিনিসটা কিন্তু তা না, এখন সহজ, বিকজ আপনি ডোমেস্টিক ক্রিকেটে দেখেন এখন টেলিভাইজ ম্যাচ হচ্ছে, একটা স্ট্রিমিং হচ্ছে, ইউটিউবে স্ট্রিমিং হচ্ছে, আপনি ওখান থেকে আপনি ফুটেজ নিয়ে আপনি এনিবডি ক্যান চ্যালেঞ্জ করতেই পারে, বাট আপনাকে ওই প্রিপারেশনটা নিয়ে আপনি তখন তার সাথে হিয়ারিং যদি করে, তাহলে আপনি প্রিপারেশনটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। মানে আপনি যখন কোনো প্লেয়ার যদি কোনো দোষ করে, তাকে যদি আমরা কোনো কোড অফ কন্ডাক্টের পেপারস ওয়ার্ক দেই, সেক্ষেত্রে তারা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো তাহলে এক ধরনের, আর যদি তারা চ্যালেঞ্জ করে বা হিয়ারিং করে, তো হিয়ারিংয়ের জন্য যে ধরনের প্রসিডিউর বা যে ধরনের টুলস আমাদের দরকার, এখন কিন্তু এটা আছে। আর একটু জানতে চাইবো যে সাম্প্রতিক লাস্ট সিরিজে একটা ঘটনা ঘটেছে মেহেদী মিরাজের সাথে, সালমান আঘার সাথে, আসলে আইন কি বলে? ওই উইক আউটটা নিয়ে আসলে আপনাদের আইন কি বলে? আচ্ছা দেখেন, এখন বেসিক্যালি হলো যে আইন হলো যে আপনার সালমান পিচের বাইরে ছিল, বলটা মিরাজ ধরেছে, ইটস আউট, লফুলি ইটস আউট। আমি স্পিরিট অফ দ্য গেমের কথাটা আমি পরে আসছি। এখন সালমান যদি ওই বলটা যদি ধরতো, আর বাংলাদেশ টিমের কেউ যদি বা তারা যদি আপিল করতো, তাহলে এটা কিন্তু হ্যান্ডেলিং দ্য বল হিসাবে কিন্তু আউট হতো। এখন ধরেন আপনি সেটা সে ধরতে যাচ্ছিল বা ধরে নাই, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। দি ল বলে আপনি পিচের বাইরে আছেন, আউট বেলস ভেঙে দিয়েছে বলার, আপনি পিচের বাইরে আছেন, দ্যাট ইজ আউট। এখন আপনি স্পিরিট অফ দি গেমের মধ্যে কোনটা করতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশ কুড হ্যাভ তাকে হয়তো রিটার্ন করার জন্য তাকে হয়তো অ্যাপ্রোচ করতে পারতো, দ্যাট ইজ কল, এটা স্পিরিট অফ দি গেমের মধ্যে পড়তো। বাট যেটা ল, সেই ল অনুযায়ী আমার মনে হয় যে আম্পায়ার যেটা করেছে এবং যেটা লফুলি যেটা হয়েছে, দ্যাট ইজ পারফেক্টলি অলরাইট। আউটের পর সালমান আগাকে দেখছিলাম যে তিনি খুব বিরক্ত, মাঠে থুতু দিয়ে গেছেন, সেই জায়গায় সম্ভবত একটা ডেমেরিট পয়েন্ট, আর তাকে তিরস্কার করা হয়েছে। শাস্তিটা কি আরেকটু বেশি হতে পারতো কিনা, বা আইনের কি আছে তাকে? এটা তো আসলে বেসিক্যালি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি পাস্ট রেজাল্টগুলি দেখতে হবে। আপনি এখানে কিন্তু অ্যাবিউজিং অফ দ্য ক্রিকেট ইকুইপমেন্টস আছে ল 2.20, সেটা লর মধ্যে যেটা পড়ে সেটা আছে। আর রুলস মানে প্রসিডিউর যেটা হয়, যে আম্পায়ার কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু বলি না যে এটা কি সিওসি হবে কি হবে না, তা কিন্তু না। দি অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার অ্যান্ড দি রিজার্ভ, তারা মনে করে যে এটা রিপোর্ট করতে হবে, তারা রিপোর্ট আমাকে করবে। আমি রিপোর্টের বেস ধরে ধরে আমি যে আমাদের কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেটা বেস ধরে আমি একটা নোটিফিকেশন অফ চার্জ
উইথ আমার যে শাস্তির যে বিধান সেই অনুযায়ী আমি প্লেয়ারকে দিব এবং প্লেয়ারকে আমি তখন বোঝাবো যে এই বেসড অন দ্যাট রিপোর্ট আমি তোমাকে এইটা শাস্তি দিচ্ছি, তুমি এটা মানলে তুমি এখানে সাইন করো, তুমি যদি মনে করো যে তোমার কাছে শাস্তিটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে তুমি আরেকটা জায়গায় টিপ দিতে পারো, আর তুমি যদি চ্যালেঞ্জ করো বা হিয়ারিং করো দেন ইউ হ্যাভ টু টেল মি। তখন সেই অনুযায়ী আলটিমেটলি সে তো জানে যে সে কী করেছে। তো আমি যেটাই বললাম যে উই হ্যাভ এ ফুল অফ এভিডেন্স, ভিডিও এভিডেন্স আছে। সালমান আগা চ্যালেঞ্জ করেনি, না মেনে নিয়েছে। মেনে নিতে মানে আলটিমেটলি মেনে না দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না, বিকজ এটা তো খুবই ভিজিবল একটা জিনিস এবং এটা টিভি রিপ্লাইতেও দেখা গিয়েছে এবং সে খুব ভালো করে জানে এবং হি হেল্প মি লট এবং খুব সে কোঅর্ডিয়াল এবং তার ম্যানেজার সহকারী তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই জন্য কোনো সমস্যা নেই। যেহেতু সে এটা প্রথমবার করেছে, তার আগের কোনো পাস্ট কোনো রকম কোনো এরকম সিওসি সে আগে পড়ে নাই, বিচেস মানে ভঙ্গ করে নাই, সেক্ষেত্রে তাকে রিপ্রিমেন্ড করা হয়েছে। অনেকে হয়তো বলতে পারতো যে আপনি 10% কেন দিলেন না বা 50% দিলেন না, দিস ইজ অ্যাবসলিউটলি বেসড অন মাই ডিসিশন। সো আমার কাছে মনে হয়েছে যে শাস্তি দেওয়াটা মানেই যে আপনার খুব বরফ পান তা কিন্তু না। আপনি যখন এই জিনিসটা করবেন, বিকজ আপনাকে তখন একটা জাজ, কিন্তু আপনি তখন প্লেয়ারদের ফরেও না, আপনি কিন্তু আম্পায়ারদের ফরেও না, আপনাকে একদম নিউট্রালিটি ভাবে কাজটা করতে হবে। আরেকটা ছোট্ট করে একটু জানতে চাইবো, সবশেষ ম্যাচে একটা রিভিউ নিয়ে, বাংলাদেশের একটা রিভিউ নিয়ে সম্ভবত পাকিস্তান একটা মন্তব্য করেছে যে বাংলাদেশ সাইডলাইনের যে আছে স্ক্রিন আছে সেটা দেখে রিভিউ নিয়েছে। সাইডলাইন না, বিগ স্ক্রিন, বিগ স্ক্রিনের সেটা আসলে কি ইস্যু, সেটা পরবর্তীতে ওটা যদি দেখতো তাহলে আলটিমেটলি আমার মনে হয় না যে হয়তো আম্পায়ার এই কাজটা করতে পারতেন। ওটা না দেখাতেই কিন্তু আলটিমেটলি রিভিউটা নিয়েছেন। এখানে অনেক ধরনের আপনার ইফস অ্যান্ড বাটস হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারে পাকিস্তান টিমও আমার সাথে এসছে, আমার সাথে কথা বলেছে এবং তাদেরকে আমরা বোঝাতেও সক্ষম হয়েছি, তারা বুঝতে পেরেছে। বাট যেটা ক্রিক ইনফো বলেন বা অন্য সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে, তারা আমাকে অফিসিয়াল লেটার দিয়েছে, এটা আসলে কথাটা সঠিক না। অফিসিয়াল লেটার বলতে তারা কিন্তু আমরা বুঝি যে লিখিত কোনো একটা লেটার দিলে দ্যাট ইজ মৌখিকভাবে আলোচনা করেছে। এটা এখানে তারা আমার কাছে এসছে, তারা আমাকে ভার্বালি আমার সাথে ব্যাপারগুলি জানিয়েছে এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি এবং আই হ্যাভ টকড উইথ দি আইসিসি অ্যান্ড নাও দি ম্যাটার্স ইজ গোয়িং টু বি দ্য আইসিসি। এখন তারা যেভাবে জিনিসটা জানে এবং এই ব্যাপারে যে ধরনের প্রসিডিওর আমার নেওয়ার কথা আমি অলরেডি তাদেরকে ইনফর্ম করেছি এবং আমরা নিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা দি প্রবলেম ইজ সলভ নাও। অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা একটু দীর্ঘায়িত করতে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় শেষ বলছে।